স্কেয়ার অ্যালার্ট অরিজিনালসের সমস্ত গল্পের আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজ আপনাদের জন্য রয়েছে মৌমিতা চৌধুরীর কলমে কে ও। আজকে গল্পের শেষে আপনাদের জন্য থাকছে এই গল্প থেকে একটি প্রশ্ন, যেটির সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে ঘোষণা করব এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নামও আজ গল্পের শেষে ঘোষণা করা হবে। শুরু হচ্ছে আজকের গল্প। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক। বাস্তব কোনো ব্যক্তি, স্থান বা ঘটনার সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয়। এতে ব্যবহৃত ঘটনা ও অতিপ্রাকৃত বিষয়বস্তু কেবল বিনোদনের উদ্দেশ্যে। আমাদের চ্যানেল কোনো সহিংসতা বা কুসংস্কারকে সমর্থন করে না। আপনারা গল্পটিকে শুধুমাত্র শোনার আনন্দ হিসেবে উপভোগ করুন। নদিয়ার প্রত্যন্ত অঞ্চলের শস্য শ্যামলা গ্রাম শিমলিতলা। গ্রামের শেষ প্রান্তে বাঁশঝাড়ে ঘেরা, চারদিকে শস্যের ক্ষেত, ক্ষেতের পাশ দিয়ে কলকল করে বয়ে যাচ্ছে ক্যানেলের জল, আর গ্রামের মাঝখানে বিশাল বড় এক বটগাছ। সেই বটগাছের গুঁড়ির নিচটা বাঁধিয়ে গ্রামের লোকেদের শান্তকালীন আড্ডা মারার জায়গা। কোনো এককালে নাকি এই গ্রামে শিমুল ফুলের অনেক গাছ ছিল, আর বসন্তকালে চারদিকে সেই লাল সাদা শিমুল ফুলে ছেয়ে থাকত। গ্রামের ছোট ছেলেমেয়েরা সারা দিন সেই শিমুল ফুল কুড়িয়ে খেলা করত, আর ফুল না কুড়লেও সেই গাছতলাতেই তাদের যত খেলাধুলা চলত। আর সেই থেকেই নাকি এই গ্রামের নাম শিমলিতলা। এই শিমলিতলাতে স্কুলের চাকরি নিয়ে চারুলতা আসছে মাসে তার চাকরিতে জয়েন করার দিন। কিন্তু শহর থেকে বহু দূর এই গ্রামে প্রতিদিন যাতায়াত করা অসম্ভব। তাই আজ সে তার স্বামীকে নিয়ে এসেছে একটা থাকার জায়গা ঠিক করতে। গ্রামের বটতলায় বেশ কিছু প্রবীণ লোকের দেখা পায় অসিত। সেদিকেই এগিয়ে যায় সে। অচেনা নতুন লোকের দেখা পেয়ে গ্রামের সবাই বেশ উৎসুক হয়ে তাদের দিকে তাকিয়ে থাকে। নমস্কার, আমি অসিত। এই আমার স্ত্রী চারুলতা মুখার্জি। আপনাদের গ্রামের উচ্চ মাধ্যমিক স্কুলের নতুন বিজ্ঞানের দিদিমণি হয়ে যোগদান করবে পরের মাসে। আরে নমস্কার নমস্কার দিদিমণি, কি সৌভাগ্য আমাদের। আসুন আসুন। ওরে ওরে ও পল্টু, নতুন দিদিমণি এসেছে রে, দৌড়ে যা দুটো আসন নিয়ে আয়। বটতলায় বসে থাকা এক প্রবীণ ব্যক্তি উঠে দাঁড়িয়ে তাদের অভ্যর্থনা জানায়। আরে না 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 না, ব্যস্ত হতে হবে না। আপনাদের যদি একটু হাই স্কুলটি কোথায় দেখিয়ে দেন তাহলে সুবিধে হয়। একবার হেড দিদিমণির সাথে দেখা করার খুব প্রয়োজন। অসিতের কথায় গ্রামের প্রবীণ এক ব্যক্তি আবার পল্টু নামক কাউকে ডেকে বলে, ওরে ও পল্টু, কোথায় গেলি রে বাপ? একটু এদিক পানে আয় রে, স্কুলের নতুন দিদিমণি এসেছেন, একটু স্কুলটা দেখিয়ে দেন আলো। আমি এই গ্রামের মুরব্বী বটে গো দিদিমণি, আপনাদের কোনো অসুবিধা হতে দেবনি। আমার নাম গোবিন্দ গোস্বামী, সবাই আমাকে মুরব্বী কাকা বলে ডাকে। তা আপনার বাড়ি কোথায় গো দিদিমণি? আমি হুগলি জেলায় উত্তরপাড়ায় থাকি। ও বাবা গো, তবে তো বহু দূর থেকে আইছেন গো। ওরে ও পল্টু, তোর ব্যাপার কি রে? কি রাজকার্য করছিস? জানা রে, দিদিমণিকে স্কুলটা দেখিয়ে দিয়ে আয় না, বহু দূর থেকে এসেছেন ওনারা। তোর দিদিমণি, এখন তো সকাল গড়িয়ে দুপুর হয়ে এলো, এখানে তো কোনো হোটেলও নেই। মুখ দেখে তো মনে হচ্ছে সেরকম কিছুই খাওয়া দাওয়া হয়নি। আপনি স্কুলে দেখা করে আসুন বরং। হ্যাঁ, আমার বাড়ি এই পাশেই। আজ দুপুরে আমার বাড়িতে দুটো অন্ন মুখে দেবেন। আমি বাড়িতে গিন্নিকে বলে দিচ্ছি। বামুন মানুষ আপনারা, আমরাও বামুন, কোনো অসুবিধা হবে না, কথা দিচ্ছি আপনাকে। বাড়ি ফিরতে তো রাতও হয়ে যাবে আপনাদের। আরে না না, ছি, আপনি এত ব্যস্ত হবেন না। আমাদের সাথে শুকনো খাবার, জল সবই আছে, আমাদের কোনো অসুবিধা হবে না। আরে আরে না গো দিদিমণি, আপনারা এই গ্রামের অতিথি,
কদিন বাদে এই গ্রামের শিক্ষিকা হয়ে আসবেন। ছাত্রছাত্রীদের কাছে আপনি ওদের দেবী। আপনারা এই শিমলিতলায় এসে শুকনো খাবার খেলে যে মা অন্নপূর্ণা অসন্তুষ্ট হবেন। আমাদের গ্রামে মা অন্নপূর্ণা খুব জাগ্রত। আমাদের কি তার কোপে ফেলতে চান মা জননী? হাসতে হাসতে বললেন গোবিন্দবাবু। ইতিমধ্যে পল্টু নামক ছেলেটি দৌড়তে দৌড়তে এসে হাজির হয়। বলো গো দাদু, কি বলছিলে? আমি একটু গরুগুলোকে মাঠ থেকে বাড়ি পৌঁছে দিলাম গো। চারুর নজর যায় ছেলেটির দিকে। বেশি বয়স নয়, বড় জোর 11-12 বছর হবে। একটু রোগার দিকে গড়ন, গায়ের রং শ্যামবর্ণ, মুখটা খুব মিষ্টি, এক মুখ হাসিতে জলজল করছে। এখন তো প্রায় বেলা 11টা বাজে। তুমি গরু চড়াচ্ছিলে, স্কুলে যাও না? আগন্তুক মহিলার কথায় মুখের হাসি আরো বিস্তৃত করে পল্টু জবাব দেয়, আজ আমার বাবার শরীরটা একটু খারাপ গো, হাঁপে টান আছে তো, তাই আমি গরুগুলোকে ঘাস খাওয়াতে নিয়ে গিয়েছিলাম। অন্যদিন আমি স্কুলে যাই গো, আমি ক্লাস 7-এ পড়ি, স্কুলে ফার্স্ট হই গো। তো তোমরা কারা গো? এই মাঝ দুপুরে কোথায় যাবে গো? ও দাদু, চিৎকার করে ডাকছিলে কেন গো? ওরে, তোর মুখের সেলাই মেশিন থামলে তবে তো বলবো, এসে থেকে বকেই যাচ্ছিস। আরে হাই স্কুলের নতুন বিজ্ঞানের দিদিমণি এসেছে, স্কুলের হেড দিদিমণির সাথে দেখা করবে, নিয়ে যা একবার। নতুন এসেছে, স্কুলের পথটা দেখিয়ে নিয়ে যা। আর শোন, যতক্ষণ দিদিমণি স্কুলে থাকবে তুইও বাইরে দাঁড়িয়ে থাকবি। কথা শেষ হলে আমার বাড়ি নিয়ে যাবি, ভুল হয় না যেন, বুঝলি? ও তাই বলো দাদু। সরি গো দিদিমণি, আমি বুঝতে পারিনি। চলো, সরি, চলুন স্কুলে নিয়ে যাই। এই তো এই পথের শেষেই আমাদের স্কুল, খুব সুন্দর স্কুল আমাদের, অনেক বড়, অনেক ঘর, বিশাল বড় বড় সব গাছ আছে, অনেক বড় মাঠ, মাঠে বকুল গাছ, শিমুল গাছ, বট গাছ, নিম গাছের ছায়ায় আমরা রোজ খেলি টিফিন বেলায় স্কুলের শেষে। চৈত্র মাসে বড় মেলা হয় স্কুল মাঠে। আমাদের গ্রামে খুব বড় করে অন্নপূর্ণা মায়ের পুজো হয়, গাজনের মেলা হয়, সব এই স্কুল মাঠে। ক্রমাগত বকবক করতে করতে পল্টু চলল দিদিমণিকে নিয়ে স্কুলের পথে। তার কথায় অসিত আর চারুলতা দিদিমণির মুখে হাসি ফুটে ওঠে। এইভাবেই রাস্তার পাশে থাকা বুনো ফুল গাছ, প্রজাপতি, ছাগলছানা দেখতে দেখতে রাস্তা শেষ হয়ে মিশে যায় স্কুল গেটের কাছে। মেন গেটটা বন্ধ ছিল, কিন্তু তার সাথেই লাগোয়া একটা ছোট গেট আধখোলা অবস্থায় ছিল। দারোয়ান কাকা, ও দারোয়ান কাকা, নতুন দিদিমণি এসছে গো, দরজাটা খুলে দাও দেখিনি। এই বলে হাঁক পাড়ে পল্টু। একটি নেপালি মুখ আধখোলা দরজা দিয়ে মুখ বাড়িয়ে দেখে পল্টুকে। তুমি নয়ন বাবু, তো এই সময় কেন? চোখ পড়ে দুই নতুন আগন্তুকের দিকে। ইশারায় জানতে চায় এরা কারা তার সাথে। নয়ন ওরফে পল্টু জানায় স্কুলের নতুন বিজ্ঞানের দিদিমণি এসেছেন, স্কুলের বড়দির সাথে দেখা করবেন, তাই যেন দরজাটা খুলে দেয়। দারোয়ান বড় দরজা অল্প খুলে নতুন দিদিমণিকে স্বাগত জানায়। পল্টু তখন বড়দির ঘরটা কোন দিকে সেটা জানিয়ে বলে সে সেখানেই অপেক্ষা করছে। চারুলতা আর অসিত বড়দির সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় কথাবার্তা ও কাগজ জমা দিয়ে আধ ঘন্টা পর বেরিয়ে আসে। চারুর নজরে পড়ে একটি বাচ্চা মেয়ে স্কুলের জামা গায়ে দিয়ে সিঁড়ির কোনায় বসে আছে। জামাটি একটু অপরিষ্কার, কয়েক জায়গায় যেন মনে হলো রক্তের ছাপ। তার দিকে তাকিয়ে যেন হাসছে মনে হলো। আর একবার পেছন ফিরে তাকাতে আর মেয়েটিকে দেখতে পেল না। অসিতের সাথে বেরিয়ে আসে স্কুল চত্বর থেকে। গেটের বাইরে পল্টু দাঁড়িয়ে। সে গ্রামের মোড়লের বাড়িতে তাদের পৌঁছে দিয়ে নিজের বাড়ি ফিরবে। সূর্য তখন মধ্য গগনে, প্রায় 1:30 বাজে। যাওয়ার ইচ্ছে না থাকলেও পল্টুর জোড়াজুড়িতে মোড়লের বাড়ি যাওয়ার রাস্তা ধরে। অসিত পল্টুর কাছে জানতে চায় এখানে কোনো বাড়ি ভাড়া দেওয়া হয় কিনা, কারণ উত্তরপাড়া থেকে প্রতিদিন যাওয়া আসা সম্ভব নয় এই প্রত্যন্ত গ্রামে। আজকেই তারা ভোরের প্রথম ট্রেন ধরে এখানে এসে পৌঁছেছে প্রায় 11টা নাগাদ, তাই বাড়ি ভাড়ার ব্যবস্থা করতেই হবে।
পল্টু জানায় সেইভাবে তো বাড়ি ভাড়া দেওয়ার ব্যবস্থা কোনো বাড়িতেই নেই, তবে জয়ন্তদের বাড়িটা ফাঁকা পড়ে রয়েছে, কেউ থাকে না, সেখানে একটা ব্যবস্থা হতে পারে। চলার পথে রাস্তার পাশে এক বিরাট মাঠ পড়ে, তারই এক প্রান্তে একটি জঙ্গলে ঘেরা মাটির দোতলা বাড়ি দেখায় পল্টু। বলে ওটা জয়ন্তদের বাড়ি, আগে তারা এখানেই থাকত, চাকরি পেয়ে তারা শহরের দিকে কোথাও চলে গেছে। কথা বলতে বলতে তারা একটি সুন্দর গোলাপি রঙের দোতলা বাড়ির সামনে এসে দাঁড়ায়। বাড়ির সামনে বেশ অনেকটা জায়গা জুড়ে সাজানো ফুলের বাগান, মরশুমি ফুলের রঙে রঙিন হয়ে রয়েছে। ও মোড়ল দাদু, দাদু তোমার অতিথিদের নিয়ে এসছি গো, কই গেলে? এই বলে হাঁক ডাক জুড়ে দেয়। একজন আটপৌরে শাড়ি পরা ভদ্রমহিলা বেরিয়ে আসে বরণডালা নিয়ে। আরে আরে আসুন আসুন দিদিমণি আসুন, আপনি এসেছেন, আমাদের কত সৌভাগ্যী। ওরে ও পল্টু, শিগগির যা, এক বালতি কুয়ো ঠান্ডা জল নিয়ে আইগে, দিদিমণিরা পা ধোবে যে। এই বলে তাদের দুজনকে বরণ করে বাড়ি ঢোকায়। পল্টু জল নিয়ে আসলে তাদেরকে পা ধুইয়ে নতুন গামছা দেয় হাত মুখ মোছার জন্য। এমন আপ্যায়নে আপ্লুত হয়ে পড়ে ওরা দুজনে। বাগান পেরিয়ে প্রধান দরজা দিয়ে ঢুকে দেখে সেগুন কাঠের আসবাবে সাজানো সুন্দর এক বৈঠকখানা ঘর। সেগুন কাঠের সোফায় দুজনকে বসতে দিয়ে বিশাল এক রেকাবিতে নানান রকমের মিষ্টি নিয়ে হাজির হয় মোড়ল মশাই। আরে বাপরে, কাকু এত মিষ্টি কে খাবে? আমরা দুজনেই মিষ্টি খাই না, আমার তো সুগার আছে, আর আমার স্ত্রী এই মুহূর্তে মিষ্টি খেলেই বমি করবে। আসলে চারু এই 3 মাস হলো গর্ভবতী, তার এখন নোনতা ঝাল এসব খাবারের রুচি, মিষ্টি এসব একদম সহ্য করতে পারছে না। অসিতের কথায় হঠাৎ করেই যেন মুখ অন্ধকার হয়ে যায় মোড়ল মশাইয়ের। হাত থেকে রেকাবিটা কোনো মতে টেবিলে রেখে ধপ করে সোফায় বসে পড়েন। তার এরকম অভিব্যক্তি দেখে অসিত এবং চারু দুজনেই অবাক হয়ে যায়। একজন আরেকজনের মুখ চাওয়াচাওয়ি করে মোড়ল মশাইকে জিজ্ঞেস করে ফেলে, কি হয়েছে কাকু? হঠাৎ কি হলো আপনার? শরীর খারাপ লাগছে নাকি? কাউকে ডাকবো? তুমি কি খবর শোনালে গো বাবা? একটা কথা বলছি তোমায়, এই গ্রামে কোনো গর্ভবতী মহিলার প্রবেশ নিষেধ, আর এই অবস্থায় চারুমা এখানে আসছে স্কুলে পড়াতে। না 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 না, ঘোর বিপদ নেমে আসবে বাবা, এ কিছুতেই হতে পারে না, অসম্ভব অসম্ভব। বলে মাথা নাড়তে নাড়তে মোড়ল মশাই সোফা ছেড়ে উঠে টলতে টলতে ঘরের ভেতর ঢুকে গেলেন। চারুলতা এইসব কথা শুনে একটু অবাক হয়ে অসিতের দিকে তাকিয়ে বলল, এই আবার কি সব কুসংস্কারে ভরা গ্রাম গো? গ্রামের বউরা তাহলে গর্ভবতী হলে কি করে? সঙ্গে সঙ্গে বাপের বাড়ি পাঠিয়ে দেয় নাকি? বাপরে বাপ, ভাগ্যিস আমি এই গ্রামের বউ নই। বউ না হয় তুমি এই গ্রামের নয়, কিন্তু দিদিমণি হয়ে আসছো, কোনো বিপদে পড়বে না তো? আমার তো সেই ভয়ই হচ্ছে গো। যতই হোক তোমাকে তো এখানে একা থাকতে হবে। আরে ধুর, আমি দিদিমণি হয়ে শিক্ষা দিতে আসছি। আমার কাজ হলো কুসংস্কার দূর করে সঠিক শিক্ষায় এদের মন আলোকিত করা। আর 8 মাসে পড়লে তো আমি ছুটির অ্যাপ্লিকেশন জমা দিয়েই দেব, আর চেকআপের সময় আমি ঠিক গিয়ে ডাক্তার দেখিয়ে নেব। চারুর মুখের কথা শেষ হতে না হতেই বাড়ির গিন্নিমা এসে হাজির হয়ে বললেন, চলো মা, দুটো মুখে দিয়ে নেবে, অনেক বেলা হয়ে গেল, তোমাদের তো আবার ফিরতে হবে গো। বিশাল বড় সেগুন কাঠের খাবার টেবিল, কারুকার্য করা সুন্দর ভেলভেট কাপড়ে মোড়া চেয়ার, টেবিলে অনেকগুলি খাবারের পাত্র, কাঁসার থালায় সাজানো গরম ভাত, নানা রকমের ভাজাভুজি, কাঁসার বাটি ভর্তি ঘন মুগের ডাল, শুক্তো, কাতলা মাছের কালিয়া, খাসির মাংস, ঢাকনা দেওয়া জলের গ্লাস। যেন মনে হচ্ছে কোনো অনুষ্ঠান বাড়িতে এসে হাজির হয়েছে অসিত। বসো বাবা, বসো মা জননী, আর দেরি করো না কো, অনেকটা বেলা হয়ে গেছে। তুমি গর্ভবতী যে মা, এতক্ষণ কেউ না খেয়ে থাকে নাকি? ভাগ্যি তোমার কাকাবাবুর সাথে দেখা হয়েছিল, না হলে তো মা জননীরা শুকনো খাবার খেয়ে দিন কাটাতে হতো। এখন আর নিজের কথা ভাবলে চলবে না যে, পেটেরটার কথা তো আগে ভাবতে হবে। হাত ধুয়ে বসে পড়ো দেখি তাড়াতাড়ি, নাও নাও নাও, বসো বসো।
আতিথেয়তায় মুগ্ধ হয়ে যায় চারুলতা, যেন নিজের মা আদর করে খেতে বসাচ্ছে। একদম অপরিচিত একজন মহিলা কিভাবে এত আপন করে নিতে পারে ভেবেই মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে চারু বলে ওঠে, বাপরে, কত আয়োজন করেছেন মাসিমা! আমরা তো এত খেতে পারবো না, আর আমি তো এখন বেশি খেতেই পারি না, পেটটা যে বড্ড আইঢাই করে। তাই বললে কি চলে মা? এইটুকু তো আয়োজন, বাড়িতে যা ছিল তাই দিয়ে কোনো ক্রমে আয়োজন করেছি আর কি। তোমাদের কাকাবাবু খেতে খুব ভালোবাসেন, তাই এইরকম রান্না আমাদের বাড়িতে প্রায় রোজ দিনই হয়ে থাকে। এমন মিষ্টি আতিথেয়তায় মুগ্ধ হয়ে দুজনেই হাত ধুয়ে খেতে বসে। চারুলতা জিজ্ঞেস করে, কাকাবাবু বসবেন না? কাকাবাবু তো ডাক্তারের পরামর্শে 12টার মধ্যেই দুপুরের খাবার খেয়ে নেন গো। ওনার খাওয়া তো হয়ে গেছে, তোমরাই বসো, খেয়ে একটু জিরিয়ে নাও দেখিনি। যখন জিরোবে তখন কাকাবাবুর সাথে নয় কথা কো। নাও নাও নাও, হাত চালাও, আর দেরি করো না তো। মুখে খাবার দিয়ে চমৎকৃত হয় অসিত। খুব সুস্বাদু রান্না। ওরা দুজনেই চুপচাপ খেতে শুরু করে। গিন্নিমা খাবার দিতে দিতে চারুর দিকে তাকিয়ে বলে, মা, তুমি আর কয়েকদিন বাদে বাচ্চার জন্ম দিয়ে তো স্কুলে জয়েন করতে পারতে। এখন এই অবস্থায় রোজ এত দূর যাতায়াত করলে তো তোমার বাচ্চার ক্ষতি হতে পারে। বাবা জীবনও তো নিশ্চয়ই তোমার সাথে যাতায়াত করতে পারবে না কো। না মাসিমা, আমি আসলে এখনই ছুটি নিতে চাইছি না। বেবি ডেলিভারির সময় একেবারেই ছুটি নেব। এমনিতে তো আমার তেমন শারীরিক সমস্যা নেই, আর ডাক্তার আমাকে কাজ করতে বারণও করেননি। পল্টু বলেছিল মাঠের ধারে জয়ন্ত বলে কারোর একটা বাড়ি নাকি ফাঁকা পড়ে আছে, একটু পরিষ্কার করে নিলে আমি ওখানেই থাকতে পারবো। স্কুলের কাছেও হবে তাহলে, আর কাকাবাবু যদি অনুমতি দেন আমি তাহলে ওখানেই থাকতে পারবো। চিন্তা করবেন না, বাড়ির মালিককে আমি সেই জন্য উপযুক্ত ভাড়াও দেব। না না, পোয়াতি মানুষ একা ওই মাঠের ধারে থাকবে কি গো? এটা হতে পারে না। আর তাছাড়া কোনো পোয়াতি মানুষের এই গ্রামের ছায়া মারানো উচিত না, ভয়ঙ্কর অভিশাপ আছে। ঝিমলির নজরে পড়লে তুমি আর তোমার সন্তান দুজনেই ভয়ঙ্করভাবে মারা যাবে। ছাত্র পড়াতে এসে কেন নিজের হাত তোমাদের অনাগত সন্তানের প্রাণটা খোয়াবে বলো দেখি? ভালো কথা বলছি মা, এখন জয়েন করে ছুটি নিয়ে নাও। বাচ্চার একেবারে মুখে ভাত দিয়ে আবার জয়েন করোখন। ইতিমধ্যে কথা বলতে বলতে তাদের খাওয়া প্রায় শেষের মুখে। মোড়ল মশাই এসে হাজির হন খাবার ঘরে। তোমাদের খাওয়া শেষ হলে বৈঠকখানা ঘরে এসো মা, কিছু কথা আছে তোমাদের সাথে। বেশি সময় নেব না, জানি তোমাদের ট্রেনের সময় হয়ে যাচ্ছে। ওরা তৃপ্তি সহকারে খাবার শেষ করে হাত ধুয়ে উঠলে পানের রেকাবি এগিয়ে দেন গিন্নিমা। তোমরা শহরের মানুষ, জানি না পান খাও কিনা, কিন্তু চারুমা তোমাকে একটু মুখে দিতেই হবে। ভর দুপুরে পোয়াতি মেয়ে মানুষ মাছ মাংস খেয়ে রাস্তায় বের হলে ঝিমলির নজর লাগবে। একটু মুখে দাও মা, ভালো না লাগলেও একটু খাও। গিন্নিমার কথায় পানটা মুখে দেয়। অদ্ভুত এক স্বাদ, কষা, নোনতা, মিষ্টি, একটু চিমসে গন্ধ। যাই হোক, খেয়ে নেয় চারু। বসার ঘরে গিয়ে দেখে মোড়ল মশাই বেশ গম্ভীর হয়ে বসে আছেন, কপালে গভীর চিন্তার ভাঁজ। তিনি অসিতের দিকে তাকিয়ে বলেন, তোমাদের কথা আমি পাশের ঘর থেকে শুনেছি। দেখো, সরকারি চাকরি চট করে কেউ পায় না, আর শুধু এক অভিশাপের কারণে আমি তোমাদের ছাড়তেও বলতে পারি না। আর নতুন চাকরিতে এখন বদলিও সম্ভব নয়। আর তোমার স্ত্রী বিজ্ঞানের দিদিমণি, তোমরা হয়তো আমাদের গ্রামের অভিশাপকে নিছক কুসংস্কার বলে উড়িয়ে দেবে। তাও তোমাদের বলি শোনো, আমাদের গ্রামের মেয়ে ছিল ঝিমলি, প্রায় বছর 40 আগে কথা। সেই সময় মেয়েটি তার মাকে হারায়। তার একটি ছোট ভাইও ছিল, বছর 3 তার বাবা আরেকটি অন্য গ্রামের মেয়েকে বিয়ে করে তোলেন। সৎ মা তাদের আপন করে নেয় প্রথম, কিন্তু যখন তার নিজের একটি ছেলে হয় তখন তাদের সৎ মা ঝিমলি আর তার ভাইকে আর সহ্য করতে পারে না। কাজের মেয়ের মতো বাড়ির সব কাজ করেও
মেয়েটা ভালো মতো খেতে অবধি পেত না। সেই সময় সৎমায়ের ভাই এসে হাজির হয় আর কুনজর দেয় এই ঝিমলির দিকে। কিন্তু আমরা কিছু টের পাওয়ার আগেই হাসপাতালে গিয়ে সেই বাচ্চাকে খালাস করে দেয়। মেয়ে ফিরে আসলেও মায়ের বকার ভয়ে সে কিছুই জানায় না আমাদের। আবার ঘটে এই একই ঘটনার পুনরাবৃত্তি কয়েক মাস পরেই। এইবার আর সাহস করে হাসপাতালে না নিয়ে গিয়ে প্রায় পূর্ণ গর্ভবতী মেয়েটাকে তাদের গ্রামের এক দাইয়ের হাতে ছেড়ে দেয়। নাড়ি কাটতে গিয়ে অস্বাস্থ্যকর পরিবেশের জন্য তার শরীরে ছড়িয়ে পড়ে ইনফেকশন। অপুষ্টিতে জন্ম নিয়ে বাচ্চাটিও মারা যায়। তার কিছুদিন পর যখন বিনা চিকিৎসায় ঝিমলি মারা যায়, তখন তার নামে বদনাম ছড়িয়ে দেয় যে সে এই বয়সেই প্রেম করে পালিয়ে গেছে শহরে। আর সেই বাচ্চা সহ ঝিমলিকে ওদের বাগানে টুকরো টুকরো করে কেটে পুঁতে দিয়েছিল। তারপর থেকে গ্রামে কেউ গর্ভবতী হলেই বাচ্চা সহ অসহ্য যন্ত্রণা নিয়ে গ্রামের বেশ কিছু মেয়ে বউ মারা যায়। আর মৃত্যুর আগে তারা ঝিমলিকে দেখতে পায়। শেষে যখন ঝিমলির সৎ মা নিজে গর্ভবতী হয়, তখন বারবার ঝিমলিকে দেখতে পায়। তখন বাধ্য হয়ে ঝিমলির দিয়ে যাওয়া অভিশাপের কথা, নিজের দোষের কথা জানাতে বাধ্য হয়। যেহেতু দুবার গর্ভবতী হয়েও সে মা হতে পারেনি, এত অল্প বয়সে এত যন্ত্রণা ভোগ করেছে, গ্রামের কেউ তার খোঁজ রাখেনি। তাই এই গ্রামে কোনো বউ গর্ভবতী হলেই তার নজর লেগে যায়। দুজনেই দারুণ যন্ত্রণা ভোগ করে মারা যায়। ঝিমলির গর্ভবতী সৎ মা, জন্ম নেওয়া নতুন বাচ্চা আর তার ভাই নিদারুণ কষ্ট সহ্য করে মারা গেছে। তারপর থেকে আর গ্রামের কোনো বউ মেয়ে এই গ্রামে বাচ্চার জন্ম দেয়নি। বাচ্চা পেটে আসলেই তারা এই গ্রাম ছেড়ে চলে যায়। বাচ্চার মুখে ভাত হলে তবেই তারা গ্রামে ফেরে। আমরা মা অন্নপূর্ণার পুজো দিয়ে মাদুলি পরিয়ে মা সন্তান দুজনকে নিরাপদ অবস্থায় রাখার চেষ্টা করি। সব জানার পর তাদের বাগান থেকে তাদের সেই পচা গলা বস্তাবন্দি মৃতদেহ উদ্ধার করে যথাযথভাবেই শ্রাদ্ধ করেছিলাম। কিন্তু এখনো তার অস্তিত্ব আমরা ছোট বাচ্চাদের আশেপাশে উপলব্ধি করতে পারি। মাদুলি পরানো থাকে বলে সে চেয়েও কিছু করতে পারে না, কিন্তু বাচ্চারা হঠাৎ অন্ধকারের দিকে তাকিয়ে হাত তুলে কিছু দেখাতে চায় আর ভয় কেঁদে ওঠে। তখন ঝিমলির রক্ত জল করা হাসি আমরা সবাই শুনতে পাই। তারপর সেই হাসি ডুকরে ডুকরে কান্না আর হাহাকারে ছড়িয়ে পড়ে। সেই সময় দিন কয়েক আমরা রাতে ভয় ঘুমোতে পারি না। সবাই সন্ধে হতেই দরজা জানালা আটকে সব বাচ্চাদের নিয়ে ঘরে আলো জ্বালিয়ে জেগে বসে থাকে। ঝিমলি তার আক্রোশ মেটাতে গ্রামের কোনো গরু, বাছুর, ছাগলের বাচ্চাকে তার শিকার বানিয়ে আক্রোশ মেটায়। গ্রামে যাদের বাড়িতেই ছোট বাচ্চা আছে, তাদের আর তাদের মায়ের হাতে মন্ত্রপুত মাদুলি আমাদের গ্রামের তান্ত্রিক পুরোহিত মশাই, আমাদের গুরুদেব মশাই দিয়ে গেছেন। তাদের বাড়িও মন্ত্রে বন্ধন করে দেওয়া আছে। তাই তোমাদের সাবধান করছিলাম মা জননী। তবে চাকরি যখন করতেই হবে, তখন ভাবছি সামনের অমাবস্যায় গুরুদেবকে ডেকে মা অন্নপূর্ণার চণ্ডী রূপের পুজো করে তোমাদের গাত্র বন্ধন করে দেব। মাদুলি পরিয়ে তোমাকে ও তোমার অনাগত সন্তানকে রক্ষার ব্যবস্থা করব আমরা। আর তোমার থাকার একটা ব্যবস্থাও করে দেব। অন্যান্য গ্রামবাসীর ঘর তো বেশি নেই, তারা নিজেদের প্রয়োজন মতো ঘর বানিয়ে থাকে। কিন্তু জয়ন্তরা তাদের বাড়িটি আমাদের জিম্মায় রেখে শহরে চাকরি নিয়ে চলে গেছে। ওই বাড়িটি পরিষ্কার করে দেওয়া হবে তোমার জন্য। মন্ত্র দিয়ে বেঁধে দেবো। শুধু সন্ধ্যার পর কেউ ডাকলেও বাইরে বেরোবে না। তাহলেই তুমি নিশ্চিন্তে থাকতে পারবে মা জননী। কিন্তু ভুল করেও যেন মাদুলি নিজের শরীর থেকে আলাদা করো না। কথা শুনতে শুনতে প্রায় 3টে বাজতে চলেছে দেখে
অসিত এবার বলে ওঠে, তাহলে তো কোনো সমস্যাই রইল না। চারু, কাকাবাবু সবটা দেখে নেবেন, আর তুমি এখানে জয়েন করতে আসবে, আমিও তোমার সাথে এসে সবটা আশা করি ব্যবস্থা করে দিতে পারবো। এখন তাহলে আমরা রওনা দিই কাকাবাবু, না হলে ট্রেনটা মিস করব, আর বাড়ি পৌঁছতে অনেক রাত হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বাবা, তোমরা রওনা দাও, কিন্তু জয়েন করার আগের অমাবস্যায় অবশ্যই তোমাদের এই দুজনকে পুজোয় আসতে হবে, কারণ তোমাদের জন্যই এই পুজোর আয়োজন করা হবে। গুরুদেব নিজে চারু মায়ের হাতে মাদুলি পরিয়ে দেবেন পুজোর হোমের শেষে। হয়তো সেই রাতটা এখানে থাকতে হবে তোমাদের। তোমরা আমার বাড়িতেই রাত কাটিও, আর কয়েকদিন পরেই তো অমাবস্যা, আর তোমার জয়েন করতে তো এখনো দিন 10 হাতে আছে। আমি এর মধ্যেই বাড়িটাও পরিষ্কার করিয়ে তোমাদের থাকার মতো ব্যবস্থা করে দিতে পারবো আশা করি। আজ তোমরা নির্ভয়ে যাও। তোমাদের মাসিমা তোমাদের খাওয়ার শেষে যে পান খেতে দিয়েছিলেন তাতে হোমের ভস্য মেশানো ছিল, তাই ঝিমলি চাইলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। মোড়ল মশাইকে নমস্কার জানিয়ে এইবার উঠে পড়ে অসিতরা। দরজায় দাঁড়িয়ে থাকা মাসিমাকেও হাত তুলে নমস্কার জানায় তারা দুজনে। বাইরে বেরিয়ে এসে বিকেলের পড়ন্ত সূর্যের আলোয় অপরূপ লাগে মোড়ল মশাইয়ের বাগান। সেদিন ট্রেন ধরে বাড়ি ফিরতে চারুদের বেশ রাত হয়ে যায়। হাত মুখ ধুয়ে একটু চা নিয়ে বসতে বসতেই প্রায় রাত 9টা বেজে যায়। তারা এখন নিজেদের মধ্যে আলোচনায় বসে যে সত্যি সত্যি এমন কিছু হয় নাকি শুধুই কুসংস্কারের বশবর্তী হয়ে শিমলিতলা গ্রামে কোনো গর্ভবতী মহিলাকে থাকতে দেওয়া হয় না। হয়তো গ্রাম থেকে বহু দূরে হাসপাতাল, ডাক্তারের অভাব, সেই সবকে ঢাকতে মোড়ল মশাই এই গল্পের অবতারণা করেছেন। যাই হোক, চাকরিতে জয়েন করে কিছুদিন ওখানে থাকতে থাকতেই ওদের মনের জড়তা, কুসংস্কার এইসব কাটিয়ে উঠতে পারবে চারুলতা। রাতে অল্প খাবার খেয়ে শুয়ে পড়ে তারা। এমনিতেই দুপুরবেলা তাদের গ্রামের মোড়লের বাড়িতে অনেক কিছু দিয়ে খাওয়া হয়েছিল। এরপর বিছানায় উঠে গভীর ঘুমে তলিয়ে যায় দুজনেই। হঠাৎ করেই চারুর চিৎকারে চমকে ওঠে অসিত। ঘুম ভেঙে দেখে চারু ভয়ে বিছানা খামচে ধরে বিছানার একধারে বসে চিৎকার করছে চোখ বন্ধ করে। এই চারু, এই চারু, কি হয়েছে, কি হয়েছে তোমার? চারু চোখ না খুলেই ঘরে অন্ধকারে একদিকে আঙুল উঠিয়ে দেখিয়ে অসিতকে বলে, ওখানে ওখানে কে, ওখানে ওখানে কে? অসিত সঙ্গে সঙ্গে বেডসাইড ল্যাম্পটা জ্বেলে দেয়। ঘরের ওই নির্দিষ্ট দিকে আলমারি ছাড়া আর কিছুই চোখে পড়ে না তার। ওখানে তো কেউ নেই চারু, তুমি স্বপ্ন দেখেছো। চোখ খোলো, চোখ খোলো, দেখো কিচ্ছু নেই, দেখো। এবার ভয়ে ভয়ে অল্প চোখ খুলে দেখে চারু। না, সত্যিই কিছু নেই। কিন্তু একটু আগে ঘুম ভেঙে যখন সে জল খেতে উঠেছিল তখন সে স্পষ্ট একটি ভয়ঙ্কর মেয়েকে দেখেছে। তার সারা শরীর রক্তাক্ত, মুখে অদ্ভুত এক জিঘাংসা, চোখ দুটি কালো, রক্তাক্ত, অদ্ভুত এক হাসি মুখে নিয়ে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, আর হাত দিয়ে তার পেটের দিকে ইশারা করছে। সেসব কথা অসিতকে বলতে অসিত তাকে বলে, দুপুরে মোড়লের বাড়ি নানা রকম গল্প শুনে তার মস্তিষ্ক তাকে হ্যালুসিনেট করিয়েছে। এইসব আসলে কিছুই না। চারু এবার ভয়ে অসিতকে জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কেঁদে ওঠে। অসিত তার মাথায় হাত বুলিয়ে দেয় বেশ কিছুক্ষণ, তারপর জল খেতে দেয়। চারুকে আশ্বস্ত করে কিছুই নেই কোথাও। তাও এবার তারা ঘরের ছোট টেবিল ল্যাম্পটা জ্বেলে ঘুমোবে। এরপর দুজনেই গভীর ঘুমে ঢলে পড়ল। সকালের বারংবার কলিং বেলের আওয়াজে তাদের ঘুম ভাঙল। কাজের মেয়েটি হয়তো এসেছে। অসিত চারুকে তাড়াহুড়ো করে যেতে বারণ করল। সে নিজেই গিয়ে দরজা খুলে দিল, আর কাজের মেয়ে মালতী হুড়মুড় করে ঢুকে আসে ঘরে। তার এক হাতে খবরের কাগজ আর এক হাতে দুধের প্যাকেট। কি গো দাদাবাবু, কখন থেকে বেল বাজাচ্ছি, শুনতেই পাচ্ছ না? আমি তো এবার দারোয়ান দাদাকে ডাকবো ভাবছিলাম,
আর দারোয়ান দাদাকে ডাকলেও সে কখন আসবে কে জানে। কেন গো মালতীদি, দাদার কি হয়েছে? আর বলো নি গো বৌদিমণি, কাল রাতে কি করে যেন ব্যানার্জি বাবুদের আদুরে বিড়ালটা ঘর থেকে বেরিয়ে পড়েছিল। কোনো কুকুর টুকুর তাকে মেরে ফেলেছে। সে রক্তারক্তি কাণ্ড দোতলায়, সেখানেই দারোয়ান দাদা ব্যস্ত। যাকে যাক, তোমরা কাল কখন ফিরলে গো? অনেক রাত হয়েছিল বুঝি, তাই ঘুম থেকে উঠতে পারোনি। যাও যাও, হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে এসো, আমি চা জলখাবার রেডি করে দিচ্ছি। দাদাবাবু অফিসে যাবে নাকি আজ, নাকি আজও ছুটি নিয়েছে? মালতীর কথার ঝড়ের মাঝে চারু একটা কথা শুনে অসিতের দিকে তাকিয়ে দৃষ্টি বিনিময় করে ভয়ার্ত চোখে। তাহলে কি শিমলিতলা থেকে ঝিমলি তাদের পিছু নিয়েছে? এটাও কি সম্ভব, নাকি পুরোটাই তার মনের ভুল? কাল রাতে কি সত্যি সে ঘরের কোনায় কোনো বিভৎস রক্তাক্ত মেয়ের চাহনি দেখেছিল, নাকি স্বপ্ন দেখেছিল? আরে ও বৌদিমণি, কি ভাবছো গো? তখন থেকে এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছ। তখন থেকে ডাকছি, আমার জলখাবার করা হয়ে গেছে। কি রান্না বসাবো বলো, দেরি হয়ে যাবে তো আমার। এখনো ঝাড় দেওয়া বাসন মাজা বাকি। বসাক মাসিমার ঘরে এখনো কাজ হয়নি। একে তো দরজা খুলতে দেরি করলে, বেল বাজিয়ে বাজিয়ে আমার হাতে কড়া পড়ে গেল। আর এখন চুপটি করে দাঁড়িয়ে রয়েছ প্রায় আধ ঘন্টা ধরে। কি হলো গো তোমার? শিমলিতলায় গিয়ে কানটা রেখে এসছো নাকি? দাদাবাবু কখন চান করতে চলে গেছে, কাজে বেরোবে বলছে তো। আমি আলুর পরোটা আর রায়তা করে দিয়েছি। আর হ্যাঁ, টক ঝাল মিষ্টি আচারটাও ফ্রিজ থেকে বার করে দিয়েছি। গ্রিন টিও বার করে রেখেছি, ফ্লাক্সে গরম জল দিয়েছি। এবার বলো, দুপুরে কি খাবে? মাছের ঝোল করে রাখবো? আরে ও বৌদিমণি, তোমায় কি বোবায় ধরলো নাকি গো? এই বলে জোরে হাত ধরে ঝাঁকুনি দেয় মালতী। এবার যেন সম্বিত ফেরে চারুর। সে কাল রাতের বিভৎসতার সঙ্গে আজকের বিড়ালের মৃত্যুর যোগাযোগ নিয়ে ভাবছিল এতক্ষণ ধরে। অসিত কখন তার সামনে থেকে সরে গেছে, মালতী কি বলছে এক বর্ণ বুঝতে পারেনি। দিনের আলোয় নিজের ঘরের চারপাশে তাকিয়ে তার মনে হলো সে একটু বেশি চিন্তা করছে। সে বিজ্ঞানের দিদিমণি হয়ে এইসব ভুল চিন্তা কিভাবেই বা করছে। কালকের বলা মোড়ল মশাইয়ের গাল গল্প নিয়ে বেশি চিন্তা করা উচিত নয়, এই ভেবে নিয়ে মালতীর কথাতেই সায় দেয়। একটু ডাল, বেগুন ভাজা আর মাছের ঝোল করে রাখতে বলে ডাইনিং টেবিলে গিয়ে বসে এক কাপ চা বানিয়ে খেতে শুরু করে। মালতীও রান্নাঘরে তার কাজ করতে চলে যায়। একটু পরেই আবার বেরিয়ে এসে বলে, ও বৌদিমণি, আজ বিকেলে একটু বাজারে যেও তো পারলে। মাছটা তো ফ্রিজেই ছিল, বার করতে কেমন একটা পচা গন্ধ নাকে এসে লাগলো। আমি মোটা করে তোমার মনের মতো অমলেট করে রেখে দিচ্ছি, আজ খেয়ে নাও। রাতে বাজার করে আনলে মাছের ঝোল করে দেবো গরম গরম। যা ভালো বোঝো তুমি করো মালতীদি, এটা তো আমার থেকেও বেশি তোমার সংসার। তুমি যা করবে ভালোই করবে। আজ এমনিতেই দেরি হয়ে গেছে গো, চটপট যা হবে করে ফেলো। অসিত ইতিমধ্যে চান সেরে বেরিয়ে এসে অফিসের জন্য রেডি হচ্ছে। সে চেঁচিয়ে মালতীদিকে ডেকে তার জন্য একটা অমলেট বানিয়ে দিতে বলে। একটু পরেই ডাক দেয় চারুকে তার টাইটি বেঁধে দেওয়ার জন্য। অসিত নিজে ভালোই পারে টাই পরতে, কিন্তু বিয়ের পর থেকে টাই চারুর হাত থেকে পরতেই ভালোবাসে। কত অন্তরঙ্গ মুহূর্ত তাদের জীবনে এই সময় তৈরি হয়েছে। বিয়ের প্রথম প্রথম তো এক একদিন টাই পরতে গিয়ে আর অফিসেই যায়নি অসিত। কিভাবে সময় কেটে গেছে তারা অন্তরঙ্গ হয়ে পড়েছে বুঝতেই পারেনি। হুঁশ যখন এসেছে ঘড়ির কাঁটা 11টা পেরিয়ে গেছে। এইসব কথা ভাবতে ভাবতেই চারু তাদের শোবার ঘরের দিকে যাচ্ছিল। হঠাৎ করেই ধরাম করে মেঝেতে পড়ে গেল। আওয়াজ পেয়ে চমকে উঠে অসিত দৌড়ে এসে চারুকে তুলে ধরে। সেরকম আঘাত না লাগলেও পাটা বোধহয় একটু মুচকে গেছে, আর হাতে ও কনুইতে একটু চোট পায় চারু। মালতী সঙ্গে সঙ্গে বরফ বার করে নিয়ে আসে। চারুকে নিয়ে সোফায় বসিয়ে বরফ দিতে শুরু করে অসিত। কিন্তু কিভাবে পড়ে গেল, স্লিপ কেটে না মাথা ঘুরে তা বুঝতে পারল না।
বেশ কিছুক্ষণ বরফ দেওয়ার পর চারু আস্তে আস্তে নিজেই উঠে দাঁড়ায়, ডাইনিং টেবিলে এসে বসে। ঘড়ির কাঁটা তখন প্রায় 9:45 ছুঁই ছুঁই। অসিতের দেরি হয়ে যাচ্ছে। কোনো রকমে নাকে মুখে গুঁজে সে রওনা দেয়। শিমলিতলা থেকে ফিরেছে চারুরা আজ 7 দিন হলো। এই কয়েকদিন চারুদের দিন কোনো রকমে কাটলেও রাতে দুজনের কেউই ভালো ঘুমোতে পারেনি। দুজনেই নানা রকম বীভৎস স্বপ্ন দেখে ভয়ে জেগে উঠেছে। চারু বারবার সেই বীভৎস মেয়েটিকে দেখে ভয়ে চিৎকার করে উঠেছে, আর প্রতিবার অসিত তাকে আগলেছে। অসিত যে একই স্বপ্ন দেখছে সেটা যদিও চারুকে জানায়নি, তাহলে চারু আরো ভয় পেয়ে যাবে। চারুর চোখের তলায় কালি জমেছে। খাওয়ায় রুচি একদমই নেই। কোনো এক অদ্ভুত কারণে বাড়িতে মাছ, মাংস, ডিম আনলেই পচে যাচ্ছে, খাওয়া যাচ্ছে না। ঘরের পরিবেশ বাইরের পরিবেশের তুলনায় বেশ ঠান্ডা। মাঝে মাঝে এই গরমেও রাতের বেলা কাঁপুনি ধরিয়ে দিচ্ছে, আর সেই সময়গুলোতে ঘর ভরে যাচ্ছে বিশ্রী পচা গন্ধে। মালতীকে দিয়ে ঘরের আনাচে কানাচে রোজ ফিনাইল দিয়ে মুছিয়েও সেই গন্ধ থেকে মুক্তি পায়নি ওরা। মালতী চারুকে ঘরে একবার সত্যনারায়ণ পুজো করার কথা বলে, কিন্তু চারুর এই শারীরিক অবস্থায় সেটা করা সম্ভব নয়। এদিকে স্কুলে জয়েন করার দিন এগিয়ে আসছে। আজ শুক্রবার বিকাল 3টে নাগাদ চারুর মোবাইল ফোনে ফোন আসে গ্রামের প্রধানের। তিনি জানান আগামী দিন অর্থাৎ শনিবার অমাবস্যা। তাদের গুরুদেব সেই দিন গ্রামের অন্নপূর্ণা মন্দিরে চারুর জন্য বিশেষ পুজো অর্চনা করবেন। তারা যেন অবশ্যই কাল বিকালের মধ্যেই গ্রামে পৌঁছে যায়। চারু জানায় তারা অবশ্যই পৌঁছে যাবে, আর যেহেতু তার সোমবার জয়নিং, তাই সে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে যাবে সেটাও জানিয়ে দেয়। মোড়লমশাই জানায় যে জয়ন্তদের বাড়িটা গ্রামের লোকেদের দিয়ে পরিষ্কার করিয়েই রেখেছে, তাই চারুদের কোনো অসুবিধা হবে না। কিন্তু এখনো আলোর আর জলের ব্যবস্থা ঠিক করে উঠতে পারেনি। কাল লোক দিয়ে ঠিক করে দেবে অবশ্যই। কালকে রাতটা যেন চারুরা মোড়লের বাড়িতেই কাটায়, তার অনুরোধ জানায় মোড়ল মশাই। অসিত অফিস থেকে ফিরলে চারু সবটা জানায়। অসিতের যেহেতু দ্বিতীয় শনিবার, তাই ব্যাংকের ছুটির দিন, কোনো অসুবিধা হবে না ভেবে তারা রাতেই বেশ কিছুটা গোছবাজ করে নেয়। প্রয়োজনীয় পোশাক, বিছানাপত্র, বাসন ইত্যাদি নিত্যদিনের সবকিছুই অল্প অল্প করে গুছিয়ে নিয়ে একটি গাড়ি বুক করে নেয়, কারণ এত জিনিস নিয়ে ট্রেনে যাওয়া সম্ভব নয়। সব জোগাড়তন্ত্র করতে করতে রাত প্রায় 11টা বেজে গেল। একটু রুটি সবজি খেয়ে নিয়ে শুয়ে পড়ে তারা। কাল জলখাবার খেয়ে রওনা দেবে, তাই মালতীকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলে। শুতে যাবে সেই সময় ঝপ করে কারেন্ট অফ হয়ে যায়। ঘরের তাপমাত্রাটাও হঠাৎ করে ভীষণভাবে কমে গিয়ে যেন কাঁপুনি ধরিয়ে দেয় দুজনকে। নিশ্ছিদ্র অন্ধকারে ভরা ঘরটা বিশ্রী পচা আঁশটে গন্ধে ভরে ওঠে। চারু চিৎকার করে ওঠে, একটা অপার্থিব খিলখিল হাসির আওয়াজে চমকে ওঠে দুজনেই। তার বেশ কিছু পর একটি ঘর ঘর আওয়াজ, একটা ফোপানো কান্নার আর্ত চিৎকারে চমকে উঠে চারু জড়িয়ে ধরে অসিতকে। রাতের স্বপ্নে দেখা মেয়েটি হঠাৎ করেই তাদের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। চারুর পেটের দিকে আঙুল তুলে ইশারা করে, তারপর অসিতের দিকে তাকিয়ে বলে, বাঁচবে না, কেউ বাঁচবে না। আমার গ্রামে গেলেই দুজনকে মেরে ফেলবো আমি। আমাকে বাঁচতে দেয়নি, আমিও দেব না। আয় আমার গ্রামে তোরা, কেউ বাঁচাতে পারবে না।
গায়ে ভয়ের শিহরণ খেলে যায় চারুর। অজ্ঞান হয়ে অসিতের গায়ে পড়ে যায়। যখন চোখ মেলে তাকায়, সকাল হয়ে গেছে। অসিত চিন্তান্বিত হয়ে তার পাশে বসে আছে দেখে। ভয়ে ডুকরে কেঁদে উঠে অসিতকে জড়িয়ে ধরে। অসিত তাকে চেপে ধরে সান্ত্বনা দেয়। চারু আগের দিনের রাতের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা মনে করালে অসিত তাকে আশ্বস্ত করে যে গ্রামে গিয়ে পুজোয় বসলে মাদুলি পড়লেই সব ঠিক হয়ে যাবে, আর সে এসেছে বিজ্ঞানের দিদিমণি হয়ে। এইসব বিষয়ে ভয় পেলে কি আর চলবে? কিন্তু চারু এবার বেঁকে বসে। সে চাকরিতে জয়েন করেই চলে আসবে জানায়। তার তো 2 বছরের মাতৃত্বকালীন ছুটি পাওনা আছে। মোড়লগিন্ডির কথা অনুযায়ী গর্ভকালীন অবস্থায় গ্রামে না থাকাই ভালো। বাচ্চা হয়ে মুখে ভাত হয়ে গেলে আর ভয় নেই। সে তাই করবে ঠিক করে। অসিত সায় দেয় তার কথায়। মালতী আসে তখন প্রায় 8টা বাজে। চারু তখনও বিছানায় শুয়ে। অসিতই গিয়ে দরজা খুলে দেয়। বৌদি তখনও বিছানায় শুয়ে আছে দেখে অবাক হয়। চারুর মুখে তখনও আতঙ্কের ছাপ। চোখের কোলে কালি, চোখের জল গালে শুকিয়ে রয়েছে। চুলগুলো অগোছালো হয়ে বিছানায় এলিয়ে রয়েছে। কি গো বৌদিমণি, শরীর খারাপ নাকি গো? এখনো শুয়ে রয়েছ? গোছগাছ করা হয়ে গেছে? এই তো কাল ফোন করে বললে আজ সকাল সকাল আসতে। তুমি নাকি তোমার কাজের জায়গায় চলে যাচ্ছ, তাই তাড়াতাড়ি যেন এসে রান্না করে দিই। তাই আমিও তাড়াতাড়ি এলাম। ওপরের মাসিমার কাজ করিনি, তোমাদের ঘরে আগে এলাম। উফ, কি বিচ্ছিরি আষ্টে গন্ধ। আগে ঘরটা মুছি। তোমাকে বললাম না একটা সত্যনারায়ণের পুজো করতে? সেই কাজের জায়গা থেকে আসার পর থেকেই তোমার বাড়িতে আষ্টে গন্ধ যে কোত্থেকে আসছে কে জানে। তো দামি দামি ফিনাইল ঘর মুছেও গন্ধ যাচ্ছিনি বাপু। বৌদি, একটা কথা বলবো, কিছু মনে করোনি। পোহাতি মানুষ, এতটা রাস্তা যাবে, এরপর একা একা থাকবে। সঙ্গে একটা ছোট ভগবত গীতা রাখো। আমি একটা ছোট্ট ভগবত গীতা তোমার জন্য নিয়েছি, রাখবে? ঠিক আছে, তুমি যখন এতবার করে বলছো, আমি চান করে আসি, তারপর আমাকে দিও। স্নান খাওয়া সেরে উঠতে উঠতেই প্রায় 11:15 বেজে গেল। বুক করে রাখা গাড়ির ড্রাইভার অনেক আগেই এসে হাজির ফ্ল্যাটের নিচে। বারবার ফোন করে তাগাদা দেওয়ায় অসিত আগেই গোছানো ব্যাগপত্র নিচে গাড়ির ডিকিতে রেখে এসেছে। মালতী সব কাজ করে চলে যাওয়ার পর চারুরাও রওনা দেয়। অনেকটা রাস্তা যেতে হবে। ট্রেনে গেলে প্রায় 3-4 ঘন্টা লেগে যায়। গাড়িতে কতক্ষণ লাগবে বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু চারুর গাড়িতে বমির ভাব আসে। তাই মাঝে মাঝে গাড়ি থামিয়ে একটু রেস্ট নিয়ে চলতে হবে। ড্রাইভারকে সেরকমই নির্দেশ দেওয়া আছে। গাড়ি প্রথমে শহরের অলিগলি দিয়ে গিয়ে দিল্লি রোড ধরে নেয়। এখন মোটামুটি ফাঁকা রাস্তা, গাড়ি ভালোই স্পিড নেয়। ঘণ্টাখানেক যাওয়ার পর একটা জায়গায় চায়ের দোকান দেখে চারু গাড়ি দাঁড় করাতে বলে। একটু বমি ভাব আসছিল, আবার জলের বোতল সঙ্গে নিয়ে বেরোতে ভুলে গেছে, তাই চায়ের দোকান থেকে জল কিনে নেবে, ফ্রেশও হয়ে যাবে। গাড়ি দাঁড় করিয়ে চারু একটু নেমে দাঁড়ায়। অসিত জলের বোতল আনতে দোকানে যায়। একটা সিগারেট খেয়ে গাড়িতে উঠতে যাবে, হঠাৎ করেই একটা স্কুটি এসে প্রায় গায়ের উপর পড়ে যায়। অসিত উল্টে পড়ে চোট পায়। স্কুটি চালাচ্ছিল একটি কিশোরী মেয়ে। সে মুখ থুবড়ে পড়েছিল। তার কোনো চোট লেগেছে কিনা দেখতে যাবে অসিত, ঠিক সেই সময় সে তার মুখটা তুলে অসিতকে বলে, গ্রামে তাড়াতাড়ি আয়, আমি অপেক্ষা করছি। মেয়েটির মুখ বদলে হয়ে যায় সেই বীভৎস অশরীরী মেয়েটির মুখ, আর পরক্ষণেই হাওয়ায় মিলিয়ে যায় স্কুটি সহ মেয়েটি। দোকানদার, চারু কেউই দেখতে পায় না, শুধু দেখে অসিত রাস্তায় পড়ে গেছে আর আস্তে আস্তে উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। চারু দৌড়ে অসিতকে তুলতে যায়। তখন ড্রাইভার দেখতে পেয়ে অসিতকে তুলে নিয়ে আসে গাড়ি পর্যন্ত। চারু জিজ্ঞেস করলে বলে হোঁচট খেয়ে পড়ে গেছে। গাড়ি আবার রওনা দেয়।
এবার যেন গাড়ির স্পিড আগের থেকে অনেক বেশি মনে হয় চারু। গা গুলিয়ে ওঠে, কিন্তু ড্রাইভারকে বললে ড্রাইভার কোনো উত্তর না দিয়ে স্পিডে চালাতে থাকে। হরহরিয়ে গাড়িতেই বমি হয়ে যায় চারু। ড্রাইভারের কোনো হেলদোল নেই, সে পিছন ফিরে আর তাকাচ্ছেই না। অনেকবার ডাকার পর অদ্ভুত ছেলে মেয়ে মিশ্রিত ঘর ঘর শব্দে বলল, দিদিমণি, তাড়াতাড়ি চলো আমার গ্রামে, আমি অপেক্ষায় আছি তোমার। এবার পিছন ফিরে তাকায়। চারু অসিত দুজনেই ভয়ে চিৎকার করে ওঠে সেই বিভৎস অশরীরী মেয়েটির মুখ দেখে। হঠাৎ করেই গাড়ির গতি আরো বেড়ে যায়। অসিত গাড়ির যেদিকে বসেছিল সেদিকের দরজাটা খুলে গিয়ে অসিত রাস্তায় ছিটকে পড়ে। গাড়ির দরজা সজোরে বন্ধ হয়ে গাড়ি চলতে থাকে আরো গতিতে। চারু চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেলে। যখন জ্ঞান ফেরে, সে নিজেকে আবিষ্কার করে শিমলিতলা গ্রামের বটতলায়। গাড়িটি পাশেই দাঁড়িয়ে আছে। দরজা একদিকে ভেঙে ঝুলছে, আর একটি দরজা পুরো তোবড়ানো। তাকে ঘিরে গ্রামের সবাই দাঁড়িয়ে আছে। একজন সৌম্যকান্তি লাল বস্ত্র পরিধান করা লোক হাতে গলায় রুদ্রাক্ষের মালা পরে রয়েছেন। তার মাথার কাছে বসে ডান হাতে রুদ্রাক্ষের মালা তার কপালে ছুঁয়ে মন্ত্র উচ্চারণ করছেন এক মনে। ওম ব্রিং তিং চামুণ্ডায় নমঃ, ওম ব্রিং তিং চামুণ্ডায় নমঃ, কালীকে কালী, জয় মা কালী। চারু ধরফর করে উঠে বসতে গেলে ওই ব্যক্তি তাকে উঠে বসতে সাহায্য করেন। তোমার কি হয়েছে মা? গ্রামের প্রধানের কাছে শুনলাম তুমি এই গ্রামের নতুন দিদিমণি। তোমার জন্যই আজ মায়ের মন্দিরে বিশেষ পুজোর আয়োজন হয়েছে। কিন্তু তোমার স্বামী কোথায়? তারও তো আসার কথা ছিল। তুমি এই ভাঙা গাড়িতে কি করে একা এতটা রাস্তা এলে? পথে কি কোনো বিপদে পড়েছিলে? আমারই ভুল, আমি বলতে ভুলে গেছি যে আসার সময় যেন তোমরা অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে করতে আসো। আমার স্বামী কোথায়? তিনিও তো আমার সাথেই ছিলেন। তিনি তো রাস্তায় পড়ে গেছিলেন। ঝিমলি 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 আমার স্বামীকে মেরে ফেলেছে। ও বারবার বলছিল আমার জন্য এই গ্রামে অপেক্ষায় আছে। হে ভগবান, হে ভোলানাথ, হে মা তারা, তুমি আমার একই ক্ষতি করলে। চাকরি পেলাম এই গ্রামে, কেন কেন? সেটাও আবার গর্ভবতী অবস্থায়। আমার সব শেষ হয়ে গেল। কোথায় কোথায় ঝিমলি? হায় হায়, আমার সামনে, আমাকে মেরে ফেল। আমি আর বেঁচে থেকে কি করব? না না মা, এরকম বলে না, তোমার কিচ্ছু হবে না। সন্ন্যাসীর কথা শেষ হতে না হতেই আকাশ অন্ধকার করে প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়, আর চারপাশে কান ফাটানো চিৎকার শোনা যায় একটি মেয়ের হুঙ্কারে। বাঁচবে না দিদিমণি, বাঁচবে না, আমি বাঁচতে দেব না। আমাকে কেউ বাঁচতে দেয়নি, আজ ওর পালা, কেউ বাঁচতে পারবে না। চারদিকে পচা আষ্টে দুর্গন্ধে পড়ে যায়। একটি কঙ্কাল হাত চারুর দিকে এগিয়ে আসে, কিন্তু ধরতে গিয়েও ছিটকে যেন সরে যায় প্রবল আক্রোশে। কারণ তখন চারুর এক হাতে ভগবদ্গীতা আর এক হাতে রুদ্রাক্ষের মালা জড়িয়ে ধরে জপ করছেন সন্ন্যাসী। সন্ন্যাসী চারুকে ধরে দাঁড় করায়। চারুর হাত ধরে আস্তে আস্তে মন্দিরের দিকে নিয়ে চলেন। একটি ঘূর্ণির প্রবল আক্রোশ তাদের ঘিরে সঙ্গে সঙ্গে চলে। মন্দির পৌঁছে দেখেন সেই ঘূর্ণি এক মেয়ের আকৃতি নিয়ে মন্দির প্রাঙ্গণ থেকে বেশ দূরে দাঁড়িয়ে খলখল করে হাসছে, চিৎকার করছে। তার কোলে একটি ছোট শিশু, যার মাথা নেই, একটি পা নেই, হাতের আঙুলগুলো কেটে ঝুলছে, গলে গলে পড়ছে। এইসব দৃশ্য দেখে মন্দিরে উপস্থিত সবাই ভয়ে ঠকঠক করে কাঁপছে।
সন্ন্যাসী উপস্থিত সবাইকে বললেন, আশা করি পুজোর সব সামগ্রী জোগাড় হয়েছে। আমি পুজোয় বসছি। এখানে উপস্থিত এমন কেউ আছো যা জিমলির বাড়ি গিয়ে তার সন্তানের দেহের যে অংশগুলো নেই সেগুলো খুঁজে নিয়ে আসতে পারবে? আমি অবশ্যই তার দেহ বন্ধন করে দেব আর মহামৃত্যুঞ্জয় মন্ত্র শিখিয়ে দেব। জিমলি তার ক্ষতি করতে পারবে না। তোমরা জিমলির শরীরের অংশ খুঁজে পুড়িয়েছ, কিন্তু ওর সন্তানের শরীরের বেশ কিছু অংশ এবং ও শরীরের কিছু অংশ খুঁজে পাওনি। তাই ওর মুক্তি হয়নি। আজ সেই মহেন্দ্রক্ষণ আছে, জোগাড় করে নিয়ে এসো, এক্ষুনি পুড়িয়ে ফেলো। আমি মায়ের পুজো শেষ করার আগেই এই কাজ শেষ করতে হবে, না হলে এই গ্রামের অভিশাপ কোনো দিনও কাটবে না। এই দিদিমণিকেও তোমরা বাঁচাতে পারবে না। আমি মায়ের পুজো শেষ করে যজ্ঞ করব। সেই যজ্ঞের ছাই দিয়ে এই গ্রামকে বেঁধে দিয়ে যাব। আর ঝিমলির কাছে আমরা সবাই ক্ষমা প্রার্থনা করব। ঝিমলি নিশ্চয়ই এবার শান্ত হবে, মুক্তি পাবে মহেশ্বরের পায়ে। গ্রামের দুটি ছেলে এগিয়ে আসে সন্ন্যাসীর কথা শুনে। তিনি ওদের গাত্রবন্ধন করে দেন, কানে কানে শিখিয়ে দেন মন্ত্র, আর হাতে দেন দুটি মন্ত্রপুত মাদুলি, যাতে ঝিমলি কোনো রকমভাবেই ছেলে দুটির কোনো ক্ষতি করতে না পারে। ছেলে দুটি তাদের কোমরে সুতো দিয়ে টাইট করে বেঁধে নেয় মাদুলি। মন্ত্র উচ্চারণ করতে করতে এগিয়ে চলে ঝিমলির বাড়ির দিকে, সঙ্গে নেয় টর্চ আর কোদাল। পুজো শুরু হয়। মন্দির ঘিরে পচা দুর্গন্ধ আর গোঙানির আওয়াজে কান পাতার দায় হয়ে ওঠে, আর চলতে থাকে প্রবল ধুলোঝড়। তার মধ্যেই ঘণ্টা আর শঙ্খধ্বনি করতে থাকে গ্রামের বউরা। একসময় ফিরে আসে ছেলে দুটি, সাথে একটি বস্তায় ঝিমলি আর তার সন্তানের দেহাংশ। মন্দিরেই চাতালে কাঠ জড়ো করে গ্রামের লোকেরা যখন অগ্নিসংযোগ করতে যাবে, প্রবল হাওয়ার দাপটের সাথে শুরু হয় আকাশ ভাঙা বৃষ্টি, আর তার সাথে বেড়ে যায় ঝিমলির অট্টহাসি। কিছুতেই যখন কাঠে আগুন জ্বালানো যাচ্ছে না, তখন সন্ন্যাসী মশাই বেরিয়ে আসেন মন্দির থেকে আগুন জ্বালানো কাঠ নিয়ে। সেই আগুন দিয়ে পুড়িয়ে দেন ঝিমলি আর তার সন্তানের দেহাংশ। সাথে সাথে থেমে যায় ঝড় বৃষ্টি, আর ঝিমলির অট্টহাসি বদলে যায় কান্নায়। মুক্তি দাও গো বাবা ঠাকুর, মুক্তি দাও। অনেক যন্ত্রণা সয়েছি, বেঁচে থাকতেও মরে গিয়েও। এই গ্রামের সবাই আমার মৃত্যুর জন্য দায়ী। আমার মা মরে যাওয়ার সময় কেউ খেয়াল রাখেনি আমার। আমি বারবার ধর্ষিতা হয়েছি, রক্তাক্ত হয়েছি, আবার বাচ্চাগুলোকেও মেরে ফেলেছে। কেউ আমার খেয়াল রাখেনি। এমনকি মরে যাওয়ার পরেও সবাই জেনেও তাই সারা কাজ করে আমার দেহ ভালো করে সৎকার করেনি। আমার ছেলেটাকেও পড়ায়নি, মুক্তি দেয়নি। তোমার কাছে আমরা সত্যি ক্ষমা প্রার্থী ঝিমলি। তোমার অভিযোগ সত্যি, আমরা মাথা পেতে তার দায় নিচ্ছি। আজ তোমাকে আর তোমার সন্তানকে মুক্তি দিলাম। তুমি আর কারোর ক্ষতি করো না। মহাকাল তোমাকে শান্তি দিন। ঈশ্বরের কাছে তোমার শান্তি কামনা করি। মা মহামায়া তোমাকে নতুন জীবন দিক, আর সেই জীবনে যেন তুমি আনন্দ সহকারে জীবন কাটাতে পারো, তার জন্য প্রার্থনা করব আমরা সকলে। সন্ন্যাসীর সঙ্গে সঙ্গে গ্রামের প্রধান সহ সকলেই মা মহামায়া, মা অন্নপূর্ণাকে উদ্দেশ্য করে প্রণাম জানায়, আর ঝিমলি সহ তার সন্তানের আত্মার মুক্তি হয়। আজকে আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হল, চারুলতা কোন বিষয়ের দিদিমণি ছিলেন?
সঠিক উত্তরদাতাদের নাম শোনানো হবে পরবর্তী গল্পে, এবং সঠিক উত্তরের নিচে আপনার নাম এবং আপনি কোথা থেকে বলছেন সেটা অবশ্যই লিখবেন। শাপলা দিঘির কালো জল এই গল্পের থেকে যে প্রশ্নটি ছিল তার সঠিক উত্তর দিয়েছেন তারা হলেন বারুইপুর থেকে বলেছেন শঙ্কর মণ্ডল এবং তার মেয়ে পূজা মণ্ডল, মালবাজার থেকে বলেছেন রাধা রানী, অশোকনগর থেকে বলেছেন সুলতান মণ্ডল, বাগনান থেকে রিঙ্কু, নদিয়ার বেথুয়া ডহরি থেকে বিপদ দাস, গীতা দাস ও তাদের ছেলে রক্তিম দাস, হাওড়া বাদেবলিয়া থেকে শুভদীপ সাঁতরা, পশ্চিম মেদিনীপুর থেকে মানস জানা, বাগনান থেকে প্রিয়া ঘোষ ও দেবরাজ ঘোষ, হুগলির কোদালপুর থেকে জহির আব্বাস, পশ্চিম মেদিনীপুর থেকে গোপাল নায়েক, কলকাতা লেদার কমপ্লেক্স থেকে হেমন্ত মণ্ডল ও তার ছেলে সার্থক মণ্ডল, উত্তরবঙ্গ ময়নাগুড়ি থেকে বলেছেন সুমনা মিত্র, নিউ টাউন থেকে বলেছেন বৈশাখী মণ্ডল, হুগলির হরিপাল থেকে মনোজিৎ, হাবড়া থেকে মৃণালিনী সরকার, সুরাট থেকে শেখ হাসান ও বিজয় মাঝি, ব্যারাকপুর থেকে বলেছেন ব্রততী বোস, ডানকুনি থেকে রিয়া, বাংলাদেশ থেকে পারমিতা, হাওড়া উলুবেড়িয়া থেকে শুভ দলুই, মৌমিতা দলুই ও তাদের ছেলে সুব্রত দলুই, হাওড়া আমতা থেকে সৈকত মালিক, নদিয়া চাকদা থেকে দীপু বিশ্বাস, হুগলি চন্দ্রদ্বীপ থেকে মল্লিকা বারিক, হাওড়া ফুলেশ্বর থেকে শ্রাবণী পাত্র, হাওড়া ডোমজুর থেকে পায়েল প্রামাণিক এবং হাওড়া খালপাড় থেকে বলেছেন সাথী মাইতি। এছাড়াও অনেকে বলেছেন, কিন্তু তারা তাদের নাম অথবা ঠিকানা ঠিক মতন বলেননি। তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এই পর্যন্তই। ফিরে আসছি ঠিক আগামী সপ্তাহে আরও একটি ভয় নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন এবং গল্প শুনুন।